শেখ হাসিনাকে দেশের বাইরে রেখে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা এবং তারপরই কারাবন্দী মুক্তিযোদ্ধা এবং প্রবীণ রাজনৈতিক নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে দ্রুতগতির বিচার প্রক্রিয়া, এই দুই ঘটনাকে আপনি আলাদা করে দেখতে পারবেন না। আপনি বাস্তবতা যদি দেখেন তাহলে দুটো ঘটনা প্রায় একই সূত্রে গাঁথা এবং এই ইউনূস সরকারের একটি রাজনৈতিক কৌশলের অংশ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এমন অন্ধকার জায়গায় চলে গেছে যেখানে বিচার আর প্রতিশোধের সীমারেখা ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হচ্ছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে, ক্ষমতা ধরে রাখার ব্যর্থতা ঢাকতে রাষ্ট্রীয় বল প্রয়োগ এবং বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক শত্রু দমনের অস্ত্র হিসেবে। যে রাষ্ট্র ৭১-এর বিচার প্রতিষ্ঠান নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল, সেই রাষ্ট্রই আজ সেই ট্রাইব্যুনালকে উল্টো পথে চালাচ্ছে। এমন অভিযোগ এখন দেশ এবং দেশের বাইরে খুব আলোচিত। শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া, যদিও আন্তর্জাতিক আইনের চোখে কার্যত অকার্যকর এই রায়টি, তবুও এর রাজনৈতিক তাৎপর্য কিন্তু গভীর। এটি একটি প্রতীকী ঘোষণা, ক্ষমতাহীন অবস্থাতেও তাকে শাস্তি দেওয়ার বার্তা। এটা দিয়ে ডক্টর ইউনূস মনে করছেন যে তার সরকার কত ক্ষমতাসীন, কিন্তু যখন সেই প্রতীকী শাস্তিও বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না ইউনূস সরকারের পক্ষে, তখন নজর গিয়ে পড়েছে দেশের ভেতরে বন্দী প্রবীণ মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একজন নেতার উপর। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতা হাসানুল হক ইনু এখানে কেবল ব্যক্তি নন, তিনি একটি রাজনৈতিক ধারার প্রতীক। ইনুর বিরুদ্ধে আনা অভিযোগের ধরন লক্ষ্য করলে বিষয়টি আরো পরিষ্কার হয়। সহিংস কর্মকাণ্ডের সরাসরি কোনো প্রমাণ নয়, বরং তার বক্তব্য, রাজনৈতিক অবস্থান, কথিত ফোন আলাপ, এসবকে কেন্দ্র করেই মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগ সাজানো হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আন্তর্জাতিক অপরাধ আইনের কাঠামোতে এটি নজিরবিহীন নয়, কিন্তু অত্যন্ত বিতর্কিত এবং ভয়ঙ্কর। এই ধরনের বিচারকে আমরা ক্যাঙ্গারু কোর্ট বলছি, শুধু আমরা নয়, বহু বিদেশি সংস্থাও বলছে, কারণ এখানে রায়ের গন্তব্য আগেই নির্ধারিত। আগেই শেখ হাসিনার মতো হাসানুল হক ইনুকেও ফাঁসির রায় দেওয়া হবে এবং সেই রায় বাস্তবায়নের পথেই ডক্টর ইউনূসের সরকার এগিয়ে যাচ্ছে। এই অভ্যন্তরীণ প্রেক্ষাপটের সঙ্গে আন্তর্জাতিক পরিসরে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা যুক্ত হয়েছে। লন্ডন ভিত্তিক মানবাধিকার আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্স আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কাছে একটি আর্টিকেল 15 কমিউনিকেশন দাখিল করেছে। এটি কোনো সাধারণ রাজনৈতিক বিবৃতি নয়, এটি একটি আইনি নথি যার মাধ্যমে আদালতকে বলা হচ্ছে বাংলাদেশে সংঘটিত সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা মানবতার বিরুদ্ধে অপরাধের পর্যায়ে পড়ে কিনা তা আনুষ্ঠানিকভাবে খতিয়ে দেখা হোক। এই আবেদনটি দাখিল করেছেন স্টিভেন পাওয়েল কেসি, যিনি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুপরিচিত ব্যক্তি। ডাউটি স্ট্রিট চেম্বার্সের এই অভিযোগ সম্পর্কে আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম, তবু আবার একবার স্মরণ করিয়ে দেই। এই অভিযোগে যে চিত্র উঠে এসেছে তা অত্যন্ত গুরুতর। দাবি করা হয়েছে যে 2024 সালের জুলাই থেকে শুরু করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বা সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক হত্যা, অবৈধ আটক, নির্যাতন এবং রাজনৈতিক প্রতিশোধমূলক সহিংসতা চালানো হয়েছে। সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, অন্তত 4 শতাধিক হত্যাকাণ্ড, হাজার হাজার গ্রেপ্তার, কারাগারে মৃত্যুর অভিযোগ, এসব একটি পদ্ধতিগত দমন নীতির ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে অপারেশন ডেভিল হান্ট নামের অভিযানে প্রায় 30,000 মানুষের গ্রেপ্তার এবং কারাগারে মৃত্যুর ঘটনায় নির্যাতনের চিহ্ন পাওয়ার অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অত্যন্ত সংবেদনশীল বিষয়। এর সঙ্গে যুক্ত হয়েছে 2024 সালের 14 অক্টোবর জারি করা একতরফা ইনডেমনিটি অর্ডারের কথা, যা অভিযুক্তদের বিরুদ্ধে ভবিষ্যৎ বিচার বা তদন্ত কার্যত অসম্ভব করে তুলেছে। এমন অভিযোগ করা হয়েছে ডাউটি স্ট্রিট চেম্বারের এই অভিযোগপত্রে। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ বিচার এড়িয়ে যাওয়ার এই ধরনের রাষ্ট্রীয় পদক্ষেপ আদালতের এখতিয়ার সক্রিয় করার অন্যতম শর্ত হিসাবে বিবেচিত হতে পারে। গত অনেক দিন হয় ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রিয় বিদেশ সফরে যাচ্ছেন না। আপনারা লক্ষ্য করে থাকবেন, অনেকেই বলছেন যে বিদেশিরা আর ইউনূসের সঙ্গে কাজ করতে আগ্রহী নয়। তাহলে ইউনূসকে কি বাতিল করে দিচ্ছে তার মিত্ররা? কিংবা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পরিসরে কেন ক্রমেই একঘরে হয়ে পড়ছেন? জুন 2025-এ লন্ডন সফরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার নির্ধারিত বৈঠক শেষ মুহূর্তে বাতিল হওয়ার ঘটনা নিছক কূটনৈতিক জটিলতা ছিল না। ইতালির প্রধানমন্ত্রী বারবার প্রতিশ্রুতি দিয়েও তার সঙ্গে দেখা করেননি, আসার কথা ছিল, তিনি আসেননি। এর পেছনে নিশ্চয়ই সচেতন রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। বিশ্লেষকদের অনেকে মনে করছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশ সংক্রান্ত একটি ফাইল প্রক্রিয়াধীন থাকায় বিষয়টি ব্রিটিশ নেতৃত্ব কিংবা ইতালির প্রধানমন্ত্রীর অজানা ছিল না। এমন পরিস্থিতিতে কোনো বিতর্কিত প্রশাসনের প্রধানের সঙ্গে প্রকাশ্য ঘনিষ্ঠতা রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। এমন হিসাব থেকেই এই দূরত্ব তৈরি হওয়া। ধরুন যদি আন্তর্জাতিক অপরাধ আদালত ইউনূসের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নেয়, তাহলে কি হতে পারে? ধরুন যদি আন্তর্জাতিক অপরাধ আদালত প্রাথমিক তদন্ত শুরু করে এবং সেখানে অন্তর্বর্তী প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়, তাহলে পরিণতি হবে সুদূর প্রসারী। আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা, ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পত্তি জব্দ,
এসব তখন কেবল তাত্ত্বিক আলোচনা থাকবে না। যদিও এসব আদালত মৃত্যুদণ্ড দেয় না, তবু আজীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। এই বাস্তবতা বুঝেই সম্ভবত দেশের ভিতরে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির পথে হাঁটার চেষ্টা করছে ইউনূস এবং তার আদালত। আর এই পুরো প্রেক্ষাপটে হাসানুল হক ইনুর বিচার সিগনিফিকেন্ট ইঙ্গিতবাহী ঘটনা। শেখ হাসিনাকে ফেরানো যাচ্ছে না, তাকে বাস্তবে শাস্তি দেওয়া সম্ভব হচ্ছে না। এই ব্যর্থতা থেকে যে ক্ষোভ বা রাজনৈতিক চাপ পড়ছে সরকারের উপর, সেটা এই সরকার নিয়ে ফেলছে হাসানুল হক ইনুর উপর। তাকে ফাঁসিতে ঝোলানো মানে শুধু একজন প্রবীণ নেতার জীবন কেড়ে নেওয়া নয়, এটি মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতিকে ভয়ের বার্তা দেওয়া, একটি মেসেজ দেওয়া। একই সঙ্গে এটি আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে এক ধরনের চ্যালেঞ্জ। দেশের ভেতরের বিচার আমরা নিজেদের মতো করেই করব, কিন্তু এই কৌশল কতটা টেকসই? আন্তর্জাতিক নজর এখন বাংলাদেশের দিকে। আর্টিকেল 15 কমিউনিকেশন দাখিল হওয়া মানে বিষয়টি আর গোপন থাকছে না। অভ্যন্তরীণভাবে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষ দমন করার চেষ্টা যতই করা হোক, আন্তর্জাতিক আইনের দীর্ঘ হাত একসময় না একসময় পৌঁছতে পারে। এই বাস্তবতায় হাসানুল হক ইনুর বিচার কেবল একজন মানুষের ভাগ্য নির্ধারণ করবে না, এটি নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে হাঁটছে, আইনের শাসনের দিকে না ক্ষমতার নগ্ন প্রদর্শনের দিকে, সেটি আমাদেরকে বলে দেবে। ইউনূসকে আসলে এসব বিচারই যে আন্তর্জাতিক অঙ্গনে একদম নগ্ন করে দিচ্ছে, সেটা ইউনূস এখন টের পাচ্ছেন না। পাবেন কিছুদিন পরে নিশ্চয়ই, যদিও তার শক্তিশালী পিআর গ্রুপ আর বিপুল পরিমাণে অর্থ ব্যয়ে পরিস্থিতি নিজের অনুকূলে নিয়ে আসার নজির সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি, কি জানি না। কিন্তু আমি মনে করি, এবং আপনারা আমার সঙ্গে একমত হবেন, যে ডক্টর ইউনূস এবং তার এই বশংবদ আদালত যেভাবে দ্রুত গতিতে আগাচ্ছে, তাতে মনে হচ্ছে হাসানুল হক ইনুর মতো নেতাকে তারা ফাঁসি দিয়েই দেবে। এটি যে কোনো মূল্যে ঠেকাতে হবে, না হলে বাংলাদেশ রাষ্ট্র আসলেই ব্যর্থ হয়ে যাবে, এমনিতেই ব্যর্থ হয়ে গেছে। ভালো থাকবেন সবাই। শেখ হাসিনাকে দেশের বাইরে রেখে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা এবং তারপরই কারাবন্দী মুক্তিযোদ্ধা এবং প্রবীণ রাজনৈতিক নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে দ্রুতগতির বিচার প্রক্রিয়া, এই দুই ঘটনাকে আপনি আলাদা করে দেখতে পারবেন না। আপনি বাস্তবতা যদি দেখেন, তাহলে দুটো ঘটনা প্রায় একই সূত্রে গাঁথা এবং এই ইউনূস সরকারের একটি রাজনৈতিক কৌশলের অংশ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এমন অন্ধকার জায়গায় চলে গেছে, যেখানে বিচার আর প্রতিশোধের সীমারেখা ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হচ্ছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে: ক্ষমতা ধরে রাখার ব্যর্থতা ঢাকতে রাষ্ট্রীয় বল প্রয়োগ এবং বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক শত্রু দমনের অস্ত্র হিসেবে। যে রাষ্ট্র ৭১-এর বিচার প্রতিষ্ঠান নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল, সেই রাষ্ট্রই আজ সেই ট্রাইব্যুনালকে উল্টো পথে চালাচ্ছে। এমন অভিযোগ এখন দেশ এবং দেশের বাইরে খুব আলোচিত। শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া, যদিও আন্তর্জাতিক আইনের চোখে কার্যত অকার্যকর এই রায়টি, তবুও এর রাজনৈতিক তাৎপর্য কিন্তু গভীর। এটি একটি প্রতীকী ঘোষণা, ক্ষমতাহীন অবস্থাতেও তাকে শাস্তি দেওয়ার বার্তা। এটা দিয়ে ডক্টর ইউনূস মনে করছেন যে তার সরকার কত ক্ষমতাসীন। কিন্তু যখন সেই প্রতীকী শাস্তিও বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না ইউনূস সরকারের পক্ষে, তখন নজর গিয়ে পড়েছে দেশের ভেতরে বন্দী প্রবীণ মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একজন নেতার উপর। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতা হাসানুল হক ইনু এখানে কেবল ব্যক্তি নন, তিনি একটি রাজনৈতিক ধারার প্রতীক। ইনুর বিরুদ্ধে আনা অভিযোগের ধরন লক্ষ্য করলে বিষয়টি আরো পরিষ্কার হয়। সহিংস কর্মকাণ্ডের সরাসরি কোনো প্রমাণ নয়, বরং তার বক্তব্য, রাজনৈতিক অবস্থান, কথিত ফোন আলাপ, এসবকে কেন্দ্র করেই মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগ সাজানো হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আন্তর্জাতিক অপরাধ আইনের কাঠামোতে এটি নজিরবিহীন নয়, কিন্তু অত্যন্ত বিতর্কিত এবং ভয়ঙ্কর। এই ধরনের বিচারকে আমরা ক্যাঙ্গারু কোর্ট বলছি, শুধু আমরা নয়, বহু বিদেশি সংস্থাও বলছে। কারণ এখানে রায়ের গন্তব্য আগেই নির্ধারিত, আগেই শেখ হাসিনার মতো হাসানুল হক ইনুকেও ফাঁসির